আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং শেষ পরীক্ষা, অনার্স তৃতীয় বর্ষের সর্বশেষ পরীক্ষা। আপনাদের এই পরীক্ষার পরে আর কোনো আপনাদের সাথে থার্ড ইয়ারের কোনো প্রশ্নে আশা করছি দেখা হবে না। তো আপনাদের পরবর্তী কোর্সে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ফোর্থ ইয়ারে যখন আপনারা উঠবেন, আপনাদের ফোর্থ ইয়ারের প্রি বুকিং ব্যাচ কিন্তু অলরেডি আমরা নিয়ে নিয়েছি। 200 জন ওখানে হয়ে গেছেন। তো তারপরেও যারা জয়েন হইতে পারেন না এই 200 জনের মধ্যে, অফারটা আপনারা হয়তো পাবেন না। কিন্তু যারা এখনো মনে করেন যে না ভাই আমি আপনার কাছে পড়তে পড়তে চাই, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা স্ট্যান্ড বাই ব্যাচ আছে, যেখানে আমরা হয় আপনাকে রেগুলার স্টুডেন্ট হিসেবে কাউন্ট করবো, অথবা যদি ফ্রি বুকিং এর কেউ যদি ওখান থেকে না ভর্তি হওয়ার টাইমে, তাহলে আপনি ওই অফারটার জন্য যুক্ত হয়ে যাবেন। সো আপনি যদি এখনো যোগাযোগ করেন, স্ট্যান্ড বাই ব্যাচে থাকতে পারেন। স্ট্যান্ড বাই ব্যাচে অলরেডি আমাদের 6 থেকে 7 জন হয়ে গেছে, 7 জন হয়ে গেছে। সো আপনি স্ট্যান্ড বাই থাকতে পারেন, অথবা আপনাদের জন্য আবার কোনো নতুন অফার যদি আনতে পারি আমরা চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা আজকে যেটা পড়বো বেসিক্যালি সেটা হচ্ছে আপনাদের যে লিনিয়ার প্রোগ্রামিং এর ক বিভাগটা আসলে কি হবে, ক বিভাগটাতে আমরা কি ধরনের কোশ্চেনগুলো পড়ে যাব। সো আমি এখানে আপনাকে অনেক কিছু চাইলেও বলতে পারবো না, বিকজ ক বিভাগটা আসলে পুরো বইয়ের সামারি। আপনি পুরো বই যখন পড়ে ফেলছেন, পুরো টপিকগুলো যখন আপনার ক্লিয়ার, তখন আপনি ক বিভাগটা একটু দেখলেই হয়ে যায়। এখন আমি আপনাকে যদি শর্টকাটে কিছু বলতে চাই, তাহলে আমি আপনাকে অনেক কিছুই বলতে পারবো না, বিকজ অনেক পড়া আসলে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে। সো আমি আপনাকে জাস্ট এটা বলে যে আপনি এই প্রশ্নগুলো পড়ে যান, আপনার পরীক্ষা ভালো হবে। এবার এখানে আসেন, এটা হচ্ছে আপনার লিনিয়ার প্রোগ্রামিং এর মেইন পড়ালেখা আসলে এখানে শুরু। সো এবার আপনার প্রথম হচ্ছে চরম অনুকূল সমাধান বলতে কি বোঝায়। আপনি লিনিয়ার প্রোগ্রামিংটা মূলত কি আসলে বলতে পারবেন? এই কোর্সটা দিয়ে আমরা কি করি? আমরা এই কোর্স দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে আমাদের প্রয়োজনটা খুব সহজে কিভাবে মেটাইতে পারি, সেই কাজটা মূলত লিনিয়ার প্রোগ্রামিং করবে। তো লিনিয়ার প্রোগ্রামিং এর কাজ হচ্ছে আপনার প্রয়োজনীয় কাজগুলোকে কিভাবে সহজ করা যায়, সহজবোধ্য করা যায়, অথবা আপনার কি বলে এটাকে লাভবান যেটাকে বলে, আপনি যেখানে চান কম সময়ে কাজটা হোক, সেখানে লিনিয়ার প্রোগ্রামে আপনাকে কম সময়ে কাজ করার ডিরেকশন দিয়ে দিবে। যেখানে আপনার দেখা যায় যে সর্বোচ্চ প্রফিট করা দরকার, সেখানে সর্বোচ্চ প্রফিটের ডিরেকশনটা কিন্তু আপনার লিনিয়ার প্রোগ্রামিং থেকে আসবে। সো লিনিয়ার প্রোগ্রামিং আমাদের জীবনে সেই কোর্স, যে কোর্স দিয়ে আমরা বাস্তব জীবনে লাভবান হতে পারি। ঠিক আছে, সোজা বাংলা বললে এটা হচ্ছে সত্য কথা। সো এবার চলে আসেন, আপনাকে বলছে লিনিয়ার প্রোগ্রামিং এর চরম অনুকূল সমাধান বলতে কি বোঝো। একটা প্রবলেম আপনি সলভ করবেন, বা আপনার বাসায় আপনি একজন লোক নিয়োগ দিবেন, কোন একটা কাজের জন্য 5 জন লোক নিয়োগ দিবেন। এখন 5 জন লোকের মধ্যে 5 জনের ডিমান্ড ভিন্ন ভিন্ন, যে আমি এই কাজটা করার জন্য এত টাকা নিব, ওই কাজটার জন্য এত টাকা, ওই কাজটা আমাকে দিলে এত টাকা নিব। আমি 5টা কাজ, এখন আমি একজন এমপ্লয়ি, আমি আপনার 5টা কাজ যদি আমি করি, তাহলে আমার ডিমান্ড এই কাজের জন্য এত, এই কাজের জন্য এত, এই কাজের জন্য এত। আরেকজনের ডিমান্ড ধরো আমার সাথে, তার সাথে ভিন্নতা আছে, আরেকজনের ভিন্নতা আছে। তো এমপ্লয়ি যতজন, তাদের ভিন্নতা থাকতে পারে। এখন আপনার উচিত হবে কোন কাজটা কাকে দিয়ে করালে সবচেয়ে কম খরচ হয়। তো এরকম আপনি হিসাব নিকাশ করে দেখলেন, হয়তো একটাতে 50,000 টাকা খরচ হচ্ছে, আরেকটাতে 49,500 খরচ হচ্ছে, আরেকটাতে 49,900 খরচ হচ্ছে, আরেকটাতে 50,200 খরচ হচ্ছে। তো এই জিনিসগুলো সবগুলো প্রায় কাছাকাছি। এদের মধ্যে সবচেয়ে কম যেটা, সেটা হচ্ছে আপনার জন্য চরম অনুকূল সমাধান। মূলত সবগুলাই ফিজিবল সলিউশন, সবগুলাই প্রাথমিক সমাধান, কিন্তু এর মধ্যে যেটা একেবারে কম আপনার জন্য, সেটা আপনার জন্য হচ্ছে চরম অনুকূল সমাধান, আপনার জন্য সবচেয়ে কম। তো যে সম্ভাব্য সমাধান একটি সাধারণ এলপিপি এর উদ্দেশ্য ফাংশনের চরম বা গরিষ্ঠ বা লঘিষ্ঠ প্রকাশ করে, তাকে ওই এলপিপির চরম বা অনুকূল সমাধান বলে। আপনি কি কথাটা বুঝতে পারছেন? আপনার বাসায় একজন, ওই যে নিয়োগের কথাটা বললাম, মিলিয়ে নেন, মিলিয়ে যাবে। হ্যাঁ, সো এরপরে চলে আসেন, বাড়তি চলক বলতে কি বোঝায়। আপনি নিশ্চয়ই এই এলপিপির যে সমস্যা সমীকরণগুলো পেয়েছেন, এগুলো অসমতা দিয়েছিল, অসমতা দিয়েছিল। এখন অসমতাতে যখন আপনি দেখছেন যে 2x1 + 3x2 এরকম ছিল, তো এই চিহ্নের ক্ষেত্রে আপনার কি এই অংশটা বেশি না? এই অংশটা বেশি দেখাচ্ছে, এই অংশটা কম দেখাচ্ছে, তাহলে এটা কি বাড়তি আছে না? এই বাড়তি জায়গাটাতে আপনাকে ইকুইভ্যালেন্স করার জন্য, মানে আপনাকে দুইটা সমতায় আনার জন্য, আপনার এখানে কি করতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে। তাহলে কি বাদ দিবেন? বাড়তি যেটা আছে সেটা বাদ দিবেন। এই যে বাড়তি যে অংশটা আপনি এখানে বাদ দিবেন, সেই জিনিসটাকে বলা হয় বাড়তি চলক। তাহলে এখানে বাড়তি চলক হচ্ছে কোন এলপিপি সমস্যা অসমতা শর্তগুলো এই আকারে হতে সমতা শর্তে পরিবর্তনের জন্য অসমতা শর্তের বাম পাশে যে অঋণাত্মক চলক বিয়োগ করতে হয়। তাহলে আমরা একটা চলক বিয়োগ করব এই পাশ থেকে, সেটা কি হিসাবে বিয়োগ করব? বাড়তি অংশটা বিয়োগ করব। এই বাড়তি যে অংশটা বিয়োগ করব, বা যে চলকটা বিয়োগ করব, সেটাকে বলা হয় বাড়তি চলক। আশা করছি আপনি ক্লিয়ার। সো এবার চলে আসেন কমতি চলক। একই কথা, যখন অসমতাটা এইভাবে থাকবে, তখন আপনি এই অসমতার এই পাশে কিছু জিনিস যোগ করবেন সমান করার জন্য। দেখেন, যখন আমার এখানে এরকম থাকবে 2x + 2x1 + 3x2, তখন এরকম যখন থাকলো, তখন এখানে কম আছে, তাহলে এখানে কিছু যোগ করতে হবে। তো যে জিনিসটা আমি যোগ করব, সেই জিনিসটা হচ্ছে আমার কমতি চলক। যেটা কমের জন্য আমি সমান করার জন্য, কমতি জিনিসকে সমান করার জন্য এই পাশে যোগ করে দিয়েছি, এটাকে বলা হয় কমতি চলক, আর এটাকে বলা হয় বাড়তি চলক। তাহলে কমতি চলক বাড়তি চলকের একটা আপনার পরীক্ষায় চলে আসবে,
ক বিভাগ ইনশাআল্লাহ। সো ভালো করে একটু পড়বেন। বেসিক ভেরিয়েবল কি? বেসিক ভেরিয়েবল এই যে সমীকরণ চলকের মধ্যে যে m চলক বিশিষ্ট একটা সমীকরণ, m সংখ্যক যুগপৎ লিনিয়ার সমীকরণ জোটে ax = b, এখানে x যেগুলো যে x1 x2 এগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, x1 x2 এগুলো কি বেসিক ভেরিয়েবল। তাহলে এই যে এই বেসিক ভেরিয়েবল কাকে বলে, এই যে এখানে আপনাকে সেই কথাগুলো বলা আছে। ওকে, আজান শেষ। এখন দেখো অপজগৎ বা অধপতিত সমাধান বলতে কি বুঝো। তো বলছে ax = b। আরে কলমটি পর্যন্ত হাতে থাকতে চায় না। আচ্ছা, যখন বলছে যে ax = b, এটা আমরা জানি একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কোন একটা সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে এই সমীকরণ জোটের বুনিয়াদী সমাধান, যে কোনো বুনিয়াদী সমাধান বা বেসিক ফিজিবল সলিউশন আমরা যেগুলো বের করতে পারি, তাদের মধ্যে কোনো একটির যদি চলকের বুনিয়াদী চলক যেগুলো আছে x1 x2 x3, ওদের কোনো একটা চলক যদি শূন্য হয়, কোনো একটা চলকের মান যদি শূন্য চলে আসে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অপজগৎ বা অধপতিত সমাধান। আশা করছি ক্লিয়ার। এখন আমরা পরেরটাতে চলে যাই। পরেরটাতে রয়েছে কি এলপিপি সমাধান বলতে কি বুঝো। এলপিপি এর সমাধান হচ্ছে, সমাধান আসলে এলপিপি এর একটা হয় না, অগণিত হতে পারে। যেমন আমি একটা অসমতা দিলাম, যেমন ধরো যে x2 <3। এখন x2 <3, তাহলে x2 এর মান কত? x2 এর মান হতে পারে 1 2, x2 এর মান হতে পারে -1 -2, এরকম হতে পারে না? এগুলো হতে পারে না? তাহলে এখানে সমাধান কি একটা নাকি একাধিক? একাধিক। তাহলে এখন আমরা বলতে চাই কি যে এলপিপি সমাধান সাধারণত এলপিপি শর্তগুলি সিদ্ধ করে এরূপ একটি অ্যান্টিফল। অ্যান্টিফল মানে হচ্ছে এলপিপির যে শর্তগুলো আছে তাদেরকে সিদ্ধ করে এরকম অ্যানপল মানে অসংখ্য ভ্যালু হতে পারে, যে একে সাধারণ এলপিপির সমাধান বলে। আশা করছি তোমরা এটা ক্লিয়ার। এলপিপির উদ্দেশ্য ফাংশনের সংজ্ঞা দাও। উদ্দেশ্য ফাংশন হচ্ছে ওই যে চলকগুলো লিনিয়ার প্রোগ্রামিং এর সমস্যায় z = এত লিনিয়ার ফাংশন যা বৃহত্তর বা ক্ষুদ্রতর হয় একে উদ্দেশ্য ফাংশন বলে, যেটাকে আমরা zmax বা zmin দিয়ে প্রকাশ করছিলাম। অভিষ্ট ফাংশন একে বলা হয়। সাধারণ এলপিপির সম্ভাব্য সমাধান কাকে বলে? আচ্ছা, সম্ভাব্য সমাধান হচ্ছে কি আসলে ফিজিবল সলিউশন। এখানে সম্ভাব্য সমাধান তো অনেক হইতে পারে, যে কথাটাই বললাম বারবার, যে একটি সাধারণ এলপিপির অঋণাত্মক শর্তগুলি মেনে চলে, অঋণাত্মক ওই যে সাবজেক্টগুলো মেনে চলে এমন যে কোনো সমাধানকেই ওই সাধারণ এলপিপি সম্ভাব্য সমাধান বলা হয়ে থাকে। তারপরে এই জিনিসটা আপনারা পড়ছেন আগের সেক্টরে। এখন আমরা পরের সেক্টরে যাই। পরের পার্টে কি আছে আপনাকে বলছে সুডো অপটিমাল। সুডো অপটিমাল বলতে কি বোঝায়? কোনো সমাধানকে আমরা কখন সুডো অপটিমাল বলবো? যদি কোনো সমাধান চূড়ান্ত হয় অথচ এটির সকল সীমাবদ্ধতা শর্ত সিদ্ধ করে না, অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টকে এই চূড়ান্ত সমাধানটা কি করবে না, সিদ্ধ করবে না। তো ওইরকম কোনো সমাধান যদি আমরা পেয়ে যাই তখন সেই সমাধানকে আমরা বলবো হচ্ছে সুডো অপটিমাল সমাধান বা সুডো অপটিমাল সলিউশন। তারপর অনুকূল সমাধানের এলাকা বলতে কি বুঝো? আচ্ছা, অনুকূল সমাধানের এলাকা বলতে আমরা বললাম যে ধরো এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। আমরা যদি দুইটা চলক নিয়ে কথা বলি তাহলে x y এর মানগুলো এর মধ্যে থাকবে। আমরা একটা রেখা টানলাম, এটার ভিতরে যে কোনো মান বসালে x y এর যে কোনো মান বসালে আমরা দেখলাম যে আমাদের zmax বা zmin সিদ্ধ হয় বা শর্তগুলো সিদ্ধ হয়। তাহলে এই অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে কি সমাধান এলাকা। এটা আমরা হচ্ছে লৈখিক পদ্ধতিতে সমাধান যখন করেছি, ইন্টারমিডিয়েটও করেছি, সেইখান থেকেই কথাটা এসেছে যে অনুকূল সমাধান এলাকা বলতে কি বুঝো? একটি যোগাশ্রী প্রোগ্রামিং সমস্যার সকল শর্ত সিদ্ধ করে এলাকাকে, যে এখানকার এক্স ওয়াই এর যে কোনো ভ্যালু যদি এই যে zmax কে যদি সিদ্ধ করে তখন আমরা বলবো এই অঞ্চলটা হচ্ছে কি চূড়ান্ত অঞ্চল বা চূড়ান্ত এলাকা। আশা করছি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো। তো এরপরে চলে যাও যে প্রত্যেক সাধারণ এলপিপি এর সমতুল্য। আচ্ছা, এটা তোমরা জানো, এগুলো অঙ্ক করতে গিয়ে তোমরা গরিষ্ঠ বা লঘিষ্ঠ এর যে ঘটনাগুলো দেখেছিলা সাধারণত এই আকৃতির থাকে। ঠিক আছে, এই আকৃতির থাকে। এটা হচ্ছে তার ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন, যেগুলোকে আমরা zmax বা অভিষ্ট ফাংশন বলি। তারপরে এটার আকার দেখাইছে, ওটা লাগবে না, তো তুমি এটা পড়ার দরকার নেই। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সংক্ষিপ্ত রূপ কি? এটা প্রশ্ন। আচ্ছা, এটা বাদ। হ্যাঁ, অভিষ্ট বা উদ্দেশ্য ফাংশন বলতে কি বোঝো? এটা তো বারবার বলা হলো, যে আগের পেজে আমরা এটা বলছি। সো সর্বোচ্চ সুবিধাজনক অবস্থা, অর্থাৎ যার পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হবে তাকে উপযুক্ত চলক দ্বারা গাণিতিক ফাংশন রূপে প্রকাশ করাকে অভিষ্ট বা উদ্দেশ্য ফাংশন বলা হয়। তারপর যোগাশ্রী প্রোগ্রামিং এর সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা অনেক হইতে পারে। সমস্যাটিতে বিদ্যমান, আমি একটা সমস্যা ক্রিয়েট করছি, তো সেখানে কিছু সীমাবদ্ধতা থাকবে। যেমন হতে পারে কিছু এমপ্লয়ি আমার কাজটা করতে পারবে না, আবার কিছু এমপ্লয়ি এটার জন্য আগ্রহী, কিছু এমপ্লয়ি অন্য কাজ করতে পারবে, এই কাজটা তার জন্য সুটেবল না, বা তার যোগ্যতা অনুসারে এই কাজে তার স্যালারি আমি কম দিচ্ছি। তো এরকম কিছু সীমাবদ্ধতা থাকে না, এগুলোকে বলা হয় যোগাশ্রী প্রোগ্রামিং এর সীমাবদ্ধতা। যেমন বলছে সমস্যাটিতে বিদ্যমান সীমাবদ্ধতা, ওই যে সীমাবদ্ধতা এমপ্লয়িরও হতে পারে, আমারও হতে পারে, বা প্রতিবন্ধকতাগুলিকে চিহ্নিত করে সেগুলোকে সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করাকে সীমাবদ্ধতা বলে।
তারপরে চলে আসো আমাদের এখানে হচ্ছে লৈখিক পদ্ধতি কখন প্রয়োগ করা হয়, যখন চলক দুইটা থাকে, এক্স ওয়াই যখন চলক থাকে আমরা তখন লৈখিক পদ্ধতি প্রয়োগ করতে পারি। তারপরে বলছে অনন্ত সমাধান বা অসীম সমাধান কখন থাকে। তোমরা নিশ্চয়ই সিমপ্লেক্স যে পড়েছিলা, এখানে আমি বলেছি এই পেজের আমি কিচ্ছু পড়াবো না, তবে এই পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে সিমপ্লেক্স মেথডের একটা ভিডিও দিয়েছি না ঘ বিভাগের জন্য বা খ বিভাগের জন্য সিমপ্লেক্সের যে ক্লাস দিয়েছি, সেখানে আমি এই পেজের প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে কথা বলছি। সো আপনারা ওই ভিডিও যদি দেখে থাকেন তাহলে এগুলো নিয়ে আপনাদেরকে আমি এখন কথা বলাটা পুরো বোকামি। আর যদি আপনি না দেখে থাকেন, আপনার সিমপ্লেক্সটা ইম্পর্টেন্ট, আপনি ওই ক্লাসটা দেখবেন, দয়া করে দেখবেন। তারপরে চলে আসেন, আমরা চলে যাচ্ছি আমাদের সিমপ্লেক্সের ভিত্তি ভেক্টর কাকে বলে। নিশ্চয়ই আপনারা দেখছেন যে একটা সমীকরণ জোট যখন আমরা সিমপ্লেক্স মেথড প্রয়োগ করতে যাই বা বিগ মেথড প্রয়োগ করতে যাই, তখন আমরা দেখছি আগে চেক করি সমীকরণ জোটটার মধ্যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করে কিনা। ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে ভিত্তি ভেক্টর বলা হয়। না ফর্ম করলে তখন আমরা হচ্ছে এটা বিগ মেথডের দিকে গেছিলাম, মনে আছে? সিমপ্লেক্স পদ্ধতি প্রতিধাপে নতুন উপাদান তৈরি করার জন্য কি এলিমেন্টের প্রয়োজন পড়ে, কেননা ওই যে কি এলিমেন্ট কেন প্রয়োজন পড়ে এটার ব্যাপার আপনার সিমপ্লেক্সের যে ভিডিওস দিয়েছি গ বিভাগের জন্য, সেটার মধ্যে দেখলে পেয়ে যাবেন। তারপরে চলে আসেন কৃত্রিম চলক। এই যে কৃত্রিম চলক কখন আসছে, যখন আমরা বিগ মেথড করছিলাম। বিগ মেথডে আমরা দেখছি যে আমাদের বেসিক ভেরিয়েবল বা বেসিক যে আমাদের যে বেসিস ম্যাট্রিক্স, এটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওটা ফর্ম করে না। তখন এটা ফর্ম করার জন্য আমরা নতুন করে কিছু কৃত্রিম চলক যুক্ত করছিলাম, এগুলোকে বলা হয় কৃত্রিম চলক। এই কথাগুলো এখানে বলা আছে। সিমপ্লেক্স পদ্ধতিতে লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা সমাধানে কৃত্রিম চলকের ভূমিকা, যখন আমরা বিগ মেথড করব বা বিগ পদ্ধতিতে করতে যাই, তখন আমাদের এটা কৃত্রিম চলক লাগে। তো কেন লাগে সেটা আমরা তখন বলেছি। বুনিয়াদী সম্ভাব্য সমাধান নির্ণয়ের জন্য কৃত্রিম চলকের ভূমিকা রাখে। কেন রাখে এই কথাটা এখানেও বলে নাই, আপনি জাস্ট বলতে পারেন চাইলে যে আমাদের বেসিস ম্যাট্রিক্স বা বেসিস ভেক্টর যদি না থাকে, তখন আমরা বেসিস ভেক্টর তৈরি করার জন্য কৃত্রিম চলক যুক্ত করি। এই যে বিগাম মেথড, কার্নেস্ট বিগাম, যেখানে আমরা পড়েছি যখন যোগাশ্রয় প্রোগ্রামিং সমস্যা প্রমিত আকার এক বা একাধিক ভিত্তি কলাম অনুপস্থিত থাকে, ওই যে বেসিস ম্যাট্রিক্স অনুপস্থিত থাকে, তখন সাধারণ সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করে সমস্যাটি সমাধান করা যায় না। এক্ষেত্রে কৃত্রিম চলক যুক্ত করে আমরা বিগাম পদ্ধতিতে সমস্যাটি সমাধান করি। তো কৃত্রিম চলক যুক্ত করে মূলত আমরা বেসিস ম্যাট্রিক্সটাকে ফর্ম করাই। আর বেসিস ম্যাট্রিক্স হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতিতে আমরা অঙ্ক করার জন্য বেসিস ম্যাট্রিক্স যখন ফর্ম করবে তখন সেই সিমপ্লেক্স মেথডের সমাধান হবে। তো বিগাম মেথড কখন অ্যাপ্লাই করি, যখন আমাদের বেসিস ম্যাট্রিক্স থাকে না বা আমাদের যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ফর্ম করে না, 2 ক্রমের বা 3 ক্রমের। আমরা এটা যখন সিমপ্লেক্স মেথডের ক্লাস দিয়েছি সেখানে বলেছি। তো এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। তারপরে দ্বৈত সমস্যা, আচ্ছা এগুলো আপনাদেরকে পড়িয়েছি, লঘিষ্ঠকরণ গরিষ্ঠকরণ যে সমস্যাগুলো, দ্বৈত সমস্যা এটা আপনারা জানেন দ্বৈত সমস্যা কি জিনিস, আপনারা অঙ্ক করেছেন খ বিভাগের জন্য, এটা গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসেন, এখানে বলছে শ্যাডো প্রাইস। আর এই শ্যাডো প্রাইস তো বলছে দ্বৈত চলক সমূহের মানগুলোকে প্রাথমিক সমস্যার ছায়ামান বলা হয়। দ্বৈত সমস্যার যে প্রাথমিক চলক এক্স ওয়াই এক্স গুলো, পরবর্তীতে সেটাকে ওয়াই বা ডব্লিউ তে কনভার্ট করছিলাম। তো এক্স গুলোকে আমরা বলা হয় শ্যাডো প্রাইস। শ্যাডো প্রাইস হচ্ছে এক্স গুলো প্রাথমিক যে চলকগুলো, তাদেরকে বলা হয় শ্যাডো প্রাইস। তারপরে চলে আসেন আমরা দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি বলতে কি বুঝি। আচ্ছা এই ব্যাপারটা আসলে এখানে আপনাকে বলে কোনো লাভ নেই, বিকজ আপনি দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি যদি নাই বোঝেন, পুরো ডিটেলস যদি না বোঝেন, এই সংজ্ঞাতে আপনি কিছু বুঝবেন না। দ্বৈত সিমপ্লেক্স যাদেরকে আমি পেইড ব্যাচে পড়িয়েছি তারা নিশ্চয়ই দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি সম্পর্কে জানেন। না জানলে ওই ক্লাসটা আবার দেখবেন, চ্যাপ্টার 5C সায়েন্স ভিউ বইয়ের। সো দ্বৈত যোগাশ্রয়ী সমস্যা সমাধানের জন্য দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে প্রাথমিক সমস্যা সম্পর্কিত তথ্যসমূহ এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা দ্বৈত সমস্যার ধর্মসমূহ ব্যবহার করে প্রাথমিক সমস্যার সমাধান নির্ণয় করতে সক্ষম হয়। এই কারণে এই পদ্ধতি দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি নামে পরিচিত। তাহলে আমরা দ্বৈত সমস্যার প্রাথমিক সমস্যা যদি না বুঝি এবং তাদেরকে কনভার্ট করা যায় এটা যদি না বুঝি, তাহলে এই সংজ্ঞার মধ্যে দিয়ে আমি অনেক কিছুই বুঝবো না। সো আপনাদের আগে উচিত হচ্ছে পুরো কমপ্লিট বিষয়টা জানা, সেটার জন্য ডিটেলস পড়ালেখা দরকার। সো কি ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে ডুয়াল সিমপ্লেক্স মেথড প্রয়োজন? এই যে জেড জে মাইনাস সি জে যখন জেড অপেক্ষা বড়, তখন আমরা জানি যে কমপক্ষে একটি ঋণাত্মক, তখন দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতি ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো আপনারা জানেন দ্বৈত সিমপ্লেক্স পদ্ধতির ক্ষেত্রে। তারপরে সংবেদনশীলতা বিশ্লেষণ বলতে কি বোঝায়? আচ্ছা যোগাশ্রয় প্রোগ্রামিং সমস্যা প্রকৃতি সংক্রান্ত আলোচনায় সংবেদনশীলতা বিশ্লেষণের ভূমিকাই প্রধান। তো মূলত এটি নির্দিষ্ট যোগাশ্রয় প্রোগ্রামিং সমস্যার মূল্য অথবা শর্ত ভেক্টরের কোনো সংবেদনশীলতা বিশ্লেষণ হলো একটি অনুকূলতা পরবর্তী পরীক্ষা। অর্থাৎ এটা মূলত হচ্ছে সংবেদনশীলতা বিশ্লেষণ বলতে বোঝায় যে আমরা একটা সমস্যার সমাধান করব। তো এইটা আসলে কেন করব? তো সংবেদনশীলতাটাই হচ্ছে আমার এটা দিয়ে লাভ যদি না হয়, এই লাভ লস এই ব্যাপারগুলো হচ্ছে সংবেদনশীলতা। এই যে অনুকূলতা পরবর্তী পরীক্ষা, এই কথাগুলোই বলা হয়েছে। এখানে বলছে কর্মনিয়োগ সমস্যা, ওই যে অ্যাসাইনমেন্ট প্রবলেম। অ্যাসাইনমেন্ট প্রবলেম কি? আমরা একটা কাজের জন্য যে আমরা একটা অঙ্ক করেছি কর্মনিয়োগ সমস্যার, এটা মেবি আপনাদেরকে দিয়ে দিয়েছি ফ্রিতে, আর না দিলে আমার পেইড ব্যাচে অবশ্যই দেওয়া হয়েছে। আপনারা তারা অবশ্যই জানেন যে কর্মনিয়োগ সমস্যা হচ্ছে কয়েকজন ব্যক্তি বা কিছু সংখ্যক বস্তুকে পূর্ব নির্ধারিত কাজ বা তার অংশবিশেষে নিয়োগ করে অভিষ্ট উদ্দেশ্য সাধন করা। অর্থাৎ আমার বাসায় 10 জন লোককে আমি নিয়োগ করবো 10টা কাজের জন্য, সেক্ষেত্রে আমি কোন লোককে কোন কাজটা দিলে আমার সবচেয়ে কম কষ্ট হবে, সেটাই হচ্ছে আমার কর্মনিয়োগ সমস্যা। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিনিমাইজেশন প্রবলেম। সো আশা করছি এটা বুঝছেন, আর এদিকে দরকার নেই এগুলা বাদ। তারপরের পেজে চলে যান,
এখানে আছে আপনার জন্য অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেটা বা কর্মনিয়োগ সমস্যা কি জিনিস এটা আপনি বুঝছেন, একটু আগে আমি বলছি যে যোগ্যতা অনুসারে এখানে বলছি কি সমস্যা, সীমাবদ্ধ অ্যাসাইনমেন্ট প্রবলেম। তো এই যে সীমাবদ্ধ অ্যাসাইনমেন্ট প্রবলেম কি, আমি হচ্ছে ধরুন 10 জনকে 10টা কাজের জন্য নিয়োগ দিতে চাই। এখন 10 জনের মধ্যে সবাই কিন্তু একটা কাজ করার জন্য আগ্রহী থাকবে না। তার আমার 10টা কাজের মধ্যে একজন লোক হইতে পারে সে হচ্ছে প্রথম 3টা কাজ তার পছন্দ না, বিকজ তার যোগ্যতা অনুসারে এখানে বেতন কম, সেই 3টা কাজের জন্য আবেদন করবে না। সে বাকি যে 7টা কাজ সেটার মধ্যে একটা পেলেই তার পোষাবে। তো এই যে এটা একটা সীমাবদ্ধতা, তো এই যে এগুলো হচ্ছে সীমাবদ্ধতা সমস্যা। এখানে বলছে কোনো কর্মনিয়োগ সমস্যা এমন হয় যে এক বা একাধিক কাজ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা যন্ত্রের পক্ষে সম্পাদন করার উপর বিধিনিষেধ আরোপ করা থাকে। এই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই কাজ সম্পাদনের ক্ষেত্রে অসমর্থ হতে পারে, আবার ওই কাজটি তার যোগ্যতার তুলনায় কম গুরুত্বপূর্ণ হতে পারে। একইভাবে যন্ত্রের ক্ষেত্রে ওই যন্ত্রটি ত্রুটিপূর্ণ অথবা অন্য কোনো কাজের জন্য ওই যন্ত্রটি অধিকতর প্রয়োজনীয় হতে পারে। ধরো আমার 3 নম্বর কাজটা এর চাইতেও 5 নম্বর কাজটা হচ্ছে একটা যন্ত্র ভালোভাবে করতে পারে, তাহলে আমি 3 নম্বর কাজে তো তাকে নিয়োগ দিয়ে আমার লাভ নাই, লাভ তো হচ্ছে না, তাহলে আমি কি করবো, তাকে ওই কাজটাতে দিব। তো এটা একটা সীমাবদ্ধতা, এগুলোকে বলা হয় সীমাবদ্ধ অ্যাসাইনমেন্ট প্রবলেম। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো। এবং পরবর্তীতে চলে আসো ফেরিওয়ালা সমস্যা। আচ্ছা, ফেরিওয়ালা সমস্যাটা খুবই সোজা জিনিস। ফেরিওয়ালা সমস্যা হলো একটি অতি নিষেধাজ্ঞাযুক্ত কর্মনিয়োগ সমস্যা, যেখানে একজন ফেরিওয়ালা সকল স্টেশন কেবল একবার ঘুরে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে তার যাত্রাস্থানে ফিরে আসতে পারে, অর্থাৎ সে ঘুরে আবার আগের জায়গায় ফিরে আসবে এবং কম দূরত্ব অতিক্রম করবে। এই ধরনের সমস্যাটাকে বলা হয় ফেরিওয়ালা সমস্যা। তো এই হচ্ছে আমাদের টোটাল লিনিয়ার প্রোগ্রামিং এর পড়ালেখা। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝছো। পরিবহন সমস্যা সমাধানের জন্য 4টি পদ্ধতির নাম লিখো। একটা হচ্ছে ন্যূনতম খরচ পদ্ধতি, উত্তর পশ্চিম কণা পদ্ধতি, এবং হচ্ছে ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড, এবং হচ্ছে ম্যাট্রিক্সের ন্যূনকল্প পদ্ধতি। পরিবহন সমস্যা বলতে কি বুঝো? ট্রান্সপোর্টেশন। ওই যে আমরা এটার ভূগোল অ্যাপ্রক্সিমেশন মেথড যখন পড়িয়েছি বা নর্থ ওয়েস্ট কর্নার যখন পড়িয়েছি, তখন একবারে প্রথম কথাটাই বলছি যে তুমি একটা কোম্পানির মালিক, এই কোম্পানি থেকে প্রোডাক্ট উৎপাদন করে দেশের বিভিন্ন ওয়্যার হাউসে পাঠানোর জন্য আমার পাশে যে এজেন্সিগুলো আছে, ট্রান্সপোর্ট এজেন্সি, ওরা প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আগ্রহী। এখন আমি দেখবো যে কার মাধ্যমে কতগুলো প্রোডাক্ট পাঠালে আমার সবচেয়ে কম ব্যয় হবে এবং আমার কোম্পানির সর্বোচ্চ লাভ হবে। তো সেই জায়গাটাই হচ্ছে পরিবহন সমস্যা। দেখো, এক বা একাধিক গন্তব্য দ্রব্য সামগ্রী স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে পরিবহন সংক্রান্ত সমস্যাকে পরিবহন সমস্যা বলে। তো এই হচ্ছে আমাদের টোটাল পড়ালেখা, আমরা এই হচ্ছে কবিভাগ শেষ করলাম। আর আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ফোর্থ ইয়ারে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ফোর্থ ইয়ারের প্রি বুকিং ক্লাসে জয়েন না হলে এখনই জয়েন হয়ে যান। জয়েন হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে 01635070359 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দিব, যেখানে আপনারা দিয়ে দেখতে পারবেন কিভাবে আমাদের ডেমো ব্যাচে বা ফোর্থ ইয়ারের প্রি বুকিং এ জয়েন হতে হয়। সেই জিনিসটা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।